সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় তারেক রহমানের ফিরতে বাধা কোথায়। তারেক রহমানের ফিরতে বাধা কোথায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। তার মা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে। তার চিকিৎসার জন্য নানামুখী চেষ্টা আছে, বিদেশে নেওয়ারও চেষ্টা আছে। তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে আসার কথাও বলেছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন যে একক সিদ্ধান্তে তিনি আসতে পারছেন না। আজ পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে তিনি বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার। এই সহ আরও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, স্বনির্ভর বিষয়ক সহ সাধারণ সম্পাদক, জাতীয় কমিটি, বিএনপি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য দেশের সব মানুষের কনসার্ন। মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তার সুস্থতা কামনা করা হয়েছে, দোয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে তার সাথে তাকে দেখতে গেছেন, খোঁজখবর নিতে গেছেন। তারেক রহমান আসার কথা বলেছেন, তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। একদিন পরে পররাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন। তিনি আসতে চাইছেন, মনে হচ্ছে কোনো কারণে তিনি আসতে পারছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তিনি যদি আসতে চান তাহলে ট্রাভেল পাস দেওয়া হবে, অর্থাৎ তার পাসপোর্ট নেই, একদিনের মধ্যে আসা সম্ভব। নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিয়ে এবং তারেক রহমানের আশা। বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা ছাড়াও আমরা শুনেছি তারেক রহমান ভিন্ন ভিন্ন সময়ে যে তিনি আসছেন, শিগগিরই আসছেন, নভেম্বরে আসছেন বা ডিসেম্বরে আসছেন। নভেম্বরের আজকে শেষ দিন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত অসুস্থ। সমস্ত দেশবাসী ওয়াকিবহাল। গত একদিন আগে সারা দেশে ওনার নামে দোয়া হয়েছে এবং আমরা সবাই ভীষণভাবে কৃতজ্ঞ এই দেশের প্রতি। দলের পক্ষ থেকে বলছি বা নিজের পক্ষ থেকে বলছি যে ওনাকে, ওনার যে ভালোবাসাটা উনি পেয়েছেন, সমস্ত দল, মানে নির্বাহী প্রধান, আপনার রাষ্ট্রপতি মহামান্য থেকে শুরু করে প্রত্যেকেই ওনার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। এটা আমরা কৃতজ্ঞ ভরে স্মরণ করলাম। পাশাপাশি আমরা আবারও সবার মাধ্যমে বলতে চাই, উনি যেন সুস্থ হন, আমাদের মাঝে ফিরে আসেন সুস্থ হয়ে, এটুকু আমাদের দোয়া করা। ওনার অবস্থা কিছুটা ইমপ্রুভ করেছে এবং আরও 2-1 দিন থাকলে বোঝা যাবে যে উনি ঠিক কতটা ভালোর দিকে আসবেন, বিদেশে নিয়ে যেতে পারবে কখন সেটা। তো এটার পাশাপাশি ধরেন আপনি যে কথাটা বললেন সঠিক কথা, যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, অ্যাক্টিং চেয়ারম্যান, ওনার আসার কথা অনেক দিন যাবতই। উনি আসবেন এবং এখানে একটা ধোঁয়াশা ছিল না তা না। আমরা প্রতি মাসেই প্রায় শেষের দিকে যে উনি আসবেন এই ধরনের কথা, এবং সত্যিকার অর্থে তার জন্য বুলেট প্রুফ গাড়ি, অস্ত্র, এইসবের ব্যবস্থা করা হচ্ছে, বাড়িতে থাকার জন্য পরিবেশ করা হচ্ছে, যে বাসাটা নিয়েছেন উনি সেইখানে। সে সব কিছু মিলে উনি আসতে পারছেন না। ওনার যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা জনগণের এক ধরনের কিউরিসিটি বাড়িয়েছে, আবার এক ধরনের কিউরিসিটি কমিয়েছে। আমি মনে করি যে এটা যুগোপযোগী ছিল, এই কারণে যে আপনার ভেতরে কিছু তো সমস্যা আপনার ছিলই যখন উনি এই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দেশ ছেড়েছেন ঠিক তা না, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দৃশ্যমান শক্তিকে বোঝানো যায়। জনাব তারেক রহমান সাহেব কিছুদিন আগে বলেছিল যে আমাদের সামনে যেমন অদৃশ্য শক্তি আছে ষড়যন্ত্রকারী, দৃশ্যমানও 2-1টা শক্তি আছে ষড়যন্ত্রকারী। আমরা দৃশ্যমানদেরকে ধরতে পারি কিন্তু অদৃশ্যকে ধরতে পারি না। তো এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান শক্তিটার সাথে ওনাকে লড়াই করতে হয়েছে, বা ওনার দলকে লড়াই করতে হচ্ছে এখন পর্যন্ত, এবং কতদিন করতে হবে আমরা জানি না। উনি যে কথাটা বললেন যে ওনার আশাটা ওনার একক নিয়ন্ত্রণাধীন না,
এই জায়গাটা মানে কিন্তু এই বোঝায় না যে সরকার, যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা আসছে কিছুদিনের জন্য, তাদেরকে মিন করেছে তা না। এইখানে অনেকেই আছে, আপনার জিও পলিটিক্স আছে, বিভিন্ন সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, সে কার মাধ্যমে কি। এবং আপনার মনে আছে যে মওদুদ সাহেব প্রয়াত আমাদের নেতা, আপনার বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ব্যারিস্টার মওদুদ সাহেব একটা বই লিখেছিলেন, কারাগারে কেমন ছিলাম, 2007-08-এর দিকে উনি যে কারাগারে ছিলেন, তারপরে বের হয়ে এসে ওই বইটা লিখেছিলেন। সেইখানে কিন্তু উনি একটা জায়গায় লিখেছিলেন যে মানে অ্যাক্টিং চেয়ারম্যান যাতে রাজনীতিতে ফিউচারে না জড়ান, এই ধরনের একটা হতে পারে একটা সিগনেচার নিয়েছে। সিগনেচার একটা নিয়েছে আওয়ামী লীগের অনেকেই বলেছে, তারাও জানে, কিন্তু কোথায় কিভাবে কেন সেটা আমরা ওয়াকিবহাল না। এখন যে পর্যন্ত অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব খোলাসা করে না বলছেন, আমি আপনাকে ক্লিয়ার এটা বলতে পারবো না। তবে আমি এইটুকু বলতে পারবো যে উনি ষড়যন্ত্রের মধ্যে আছেন, ষড়যন্ত্রের মধ্যেই উনি এত বছর জার্নি করছেন। এই জার্নিটা কখন শেষ হবে এটা কিন্তু ওনার একার সমস্যা না, এই সমস্যাটা সমস্ত বাংলাদেশের সাধারণ নাগরিকদের, অন্যান্য দলের নেতাকর্মীদের। এই কারণে বলছি, উনি একটা বড় সিংহভাগ বাংলাদেশের একটা জনগণের সাপোর্টারের নেতা, জনগণ দ্বারা। এই যে কোটি মানুষের যে নেতাটা, তার সমস্যা হলে যারা ছোট ছোট দল, তাদেরও অনেক সমস্যা হবে, অনেক সমস্যা হবে, গণতন্ত্রের সমস্যা হবে। যে সমস্যাটার জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দলের, প্রত্যেকটা নেতাকর্মীর এই জায়গাটায়, কারণ যে গণ অভ্যুত্থানের কথা বলা হয়, সে গণ অভ্যুত্থানে ওনার কিন্তু অনেকটাই ওনার নিজের অবদান ছিল, ওনার দলের অবদান ছিল। সেইখানে ওই জায়গাটায় কথা বলতে গেলে কিন্তু এই যে অভ্যুত্থানের যারা নায়ক, অভ্যুত্থানে যাদের হাত দিয়ে হয়েছে, তাদের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটা গভীর। এই জায়গাটা, এই জায়গাটা, লাইনটা শেষ করি, এই জায়গাটার জন্য প্রত্যেকটা দলের এবং বাংলাদেশের যারা আপনার সুশীল সমাজ, প্রত্যেকের উচিত এটাকে খুঁজে বের করা এবং তারেক রহমান সাহেবের পাশে দাঁড়ানো, তাকে বা তার দলকে সহযোগিতা করা। ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, আপনার কাছে জানতে চাই, এখানে পররাষ্ট্র উপদেষ্টা কিছু ইঙ্গিতপূর্ণ কথাও বলেছেন। পররাষ্ট্র কূটনৈতিক বক্তব্য হয়তো সাধারণ হয় না। তিনি আসতে চাইলে তাকে আসতে সরকার বাধা দেবে না। তারেক রহমান সাহেব বলেছেন যে তিনি একক সিদ্ধান্তে আসতে পারছেন না। তিনি কথা বলার একদিন পরেই পররাষ্ট্র উপদেষ্টার এই জবাব। তার মানে কি এর মধ্যে আর কোনো বিষয় লুক্কায়িত আছে? জি, ধন্যবাদ আপনাকে। তার স্ট্যাটাস কি এটাও পররাষ্ট্র উপদেষ্টা জানেন, তিনি কোন স্ট্যাটাসে ইউকেতে আছেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। দেখেন, এই ধরনের বিষয় নিয়ে যেটা হয় বাংলাদেশে, সাধারণত এই ধরনের বিষয়, অন্তত টকশোতে যেটা হয়, প্রচুর গসিপ তৈরি হয়। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি আসলে গসিপে বিশ্বাস করি না, এবং কোনো রকম হাইপোথিসিস এবং কোনো রকম প্রাসাদ ষড়যন্ত্রের গল্প, এগুলোতে আমি আসলে বিশ্বাস করি না। কারণ আমি দিন শেষে বিশ্বাস করি যে জনগণ আসলে সব কিছু ঠিক করে দেয়। প্রাসাদ ষড়যন্ত্র করে এইটা সেটা করে হয়তোবা আপনি সাময়িক সময়ের জন্য কিছু একটা সেন্সেশন ক্রিয়েট করতে পারেন, কিন্তু এন্ড অফ দ্য ডেতে ডিসিশন নেয় জনগণ। তো সেই জায়গা থেকে ধরেন আমি এই বিষয়টা নিয়ে মানে এই যে ধরেন মানে কি হতে পারে, কি জায়গাতে হয়, এই জায়গাটাতে আমি আসলে যেতে চাই না, কিংবা যেতে আমি ইচ্ছুক না। কেন আমি ইচ্ছুক না? একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার নিজের তো আসলে ধরেন মানে কি বলে যে আকাঙ্ক্ষা আছে, জনগণের উপরে ধরেন আমার একটা দায় আছে। সেই জায়গা থেকে আমি আসলে দেখতে চাই মানে প্রত্যেকটা বিষয়কে। তো সেই জায়গা থেকে ধরেন দেখতে গিয়ে এটা বলাটা একটু আমার জন্য মুশকিল, কারণ আমি বিএনপি করি না, আমি কখনো বিএনপি করিনি, হয়তো ভবিষ্যতেও কখনো করব না। কিন্তু মানে থাকে না যে ইতিহাসের একটা নির্দিষ্ট সময়ে আপনার উপরে বিভিন্ন রকম ধরেন পরিস্থিতি তৈরি হয়, যেই সময়টাতে মানে কখনো কখনো একজন ব্যক্তির উপস্থিতি, একজন ব্যক্তির ভূমিকা পুরো ইতিহাসেরকে একটা ধরেন বাকবদলের দিকে নিয়ে যায়। এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়। আমি হয়তোবা মুনিয়াব্বা করবেন না, আমার সাথে একমত হতে চাইবেন না, কিন্তু আমার যতটুকু মনে আছে, আমরা যতটুকু আঁচ পাচ্ছিলাম, সেটা হচ্ছে যে 2023-এর শেষের দিকে, ডামি নির্বাচনের আগে আগে এরকম একটা খবর ছড়ালো যে বিএনপির একটা অংশ সম্ভবত নির্বাচনে চলে যাবে।
ডামি নির্বাচনে। তখনও কিন্তু বেগম খালেদা জিয়া হসপিটালে ভর্তি ছিলেন, এবং আমার যতটুকু মনে আছে ওই হসপিটালে ভর্তি থাকা অবস্থায় যারা ওনার সাথে দেখা করতে গিয়েছেন, অন্তত যুগপৎ আন্দোলনের সহযোগীরা নেতারা যারা গিয়েছেন, তাদেরকে উনি পরিষ্কারভাবে বলেছেন যে সবাই যদি চলে যায় তাও বিএনপি নির্বাচনে যাচ্ছে না, বিএনপি যদি নির্বাচনে যায় দেশ ধ্বংস হয়ে যাবে, এবং উনি রাইট ছিলেন, এটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। তো ওই সময় ওনার ওই 1 মিনিট 2 মিনিটের একটা বক্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। সিমিলারলি এই জায়গাটার সাথে ধরেন তারেক রহমানের বিষয়টা আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে হ্যাঁ, ওনাকে নিয়ে ধরেন অনেক ধরনের গল্প প্রচলিত আছে, অনেক ধরনের গসিপ আছে, কিন্তু আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, যখন 5 তারিখে হাসিনা চলে গেল, এখন এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আপনি বলতে পারবেন, কিন্তু আকাঙ্ক্ষার জায়গাটা তো ধরেন সবসময় যুক্তি দিয়ে মানে না। আমার যে জায়গাটা আসলে আকাঙ্ক্ষা ছিল, ওনাকে যখন 5 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সমন্বয়কদের পক্ষ থেকে নাহিদ ইসলাম সহ অন্যরা যখন তার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, আমার আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যিনি ওই মুহূর্তে বলবেন ওকে ওয়েট, আমি আসতেছি, জাস্ট পরের ফ্লাইট নিয়ে উনি আসলে বাংলাদেশে আসা দরকার ছিল। তাহলে যেটা হতো, বাংলাদেশের যে এই যে রাজনৈতিক যে টার্মোয়াল সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমরা বেটার হ্যান্ডেল করতে পারতাম। এটা কিন্তু কোনো ব্যক্তি কিংবা দলের ব্যাপার না এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা, এটা আমাদের একটা যৌথ প্রয়াস দরকার ছিল, যেই জায়গাতে ওনার অনুপস্থিতি আমাদেরকে অনেকটা ভোগাইছে বলে আমি নিজে ধরেন মনে করি। এখন উনি কেন আসেন নাই, কি কারণে আসতে পারেন সেটা নিয়ে অনেক আলাপ হইতে এখনো ভোগাচ্ছে। ধরেন এরকম একটা সময় আমরা ধরেন 2 মাস পরে নির্বাচনে যাব, হয়তোবা 1 সপ্তাহ পরে কিংবা 10 দিন পরে তফসিল ঘোষণা হবে, উনি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং অন্যতম পুরনো রাজনৈতিক দল, সম্ভাব্য ধরেন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট, এবং উনি যখন এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দেন, তখন এটা তো আসলে আমাদের জন্য একটা আশঙ্কার কারণ হয়, কিংবা একটা ভয় সৃষ্টি করে যে কি হতে যাচ্ছে। মানে আপনি তো, এটা তো খুব সিম্পল, মানে আমরা দক্ষিণ এশিয়াতে ধরেন যারা রাজনীতি করেন, বিশেষত যারা ধরেন রাষ্ট্রপ্রধান হতে চান, এই দক্ষিণ এশিয়াতে এরকম ঘটনা বহুবার ঘটেছে যে ধরেন রাষ্ট্রপ্রধানরা অ্যাসাসিনেশনের শিকার হয়েছেন, সেটা রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় কিংবা না থাকা অবস্থায়। ইভেন ওনার ফাদার নিজেও ধরেন অ্যাসাসিনেশনের শিকার হয়েছে রানিং প্রেসিডেন্ট থাকা অবস্থায়, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও কিন্তু এটা হয়েছে, এই ঘটনা ঘটেছে। এখন আপনি যখন স্টেটসম্যান হইতে যাবেন, জনগণের দায়িত্ব যখন আপনি নিতে যাবেন, ইউ হ্যাভ টু টেক রিস্ক, এটার কোনো অল্টারনেট নাই। বাংলাদেশের বহু মানুষ এখনো রিস্কে আছে, আমরা হয়তো বা ছোট মানুষ, আমাদের রিস্ক ছোট, কিন্তু রিস্কে তো আছে। আপনার কাছে এই জায়গাটাতে ধরেন, এই জায়গাটাতে যেটা হলো যে এর মাধ্যমে যে বার্তাটা আসলে যাচ্ছে, সেটা আমাদের নেক্সট যে ফেজটা, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য যে ট্রানজিশনাল পিরিয়ডে আমরা আছি, ওই ফেজে ওনার লিডারশিপ তো খুব প্রয়োজনীয়। এইখানে ধরেন উনি যদি দুর্বলতা প্রকাশ করে ফেলেন, ঠিক আছে, এটা আমাদের জন্য খুব ক্ষতিকর বলে। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি উল্লেখ করেছেন। রিস্ক, যে যত বড় মানুষ তার জন্য রিস্ক তত বড়। এই মুহূর্তে তার আশা না আসার উপরে অনেক কিছু নির্ভর করে তিনি বলছেন, যেহেতু 1 সপ্তাহ পরে হয়তো বা 10 দিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার ব্যাপার। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, এনসিপির পক্ষ থেকে তিনি বলেছেন যে যদি 5 আগস্টের পরে আসতেন তাহলে সিচুয়েশনগুলো বেটার হ্যান্ডেল করা যেত। এখনও তার অভাব বোধ করছেন। তাহলে কোন দিকে যাবে বা যাচ্ছে? দেখেন, 5 আগস্টের পরে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি নিজেও মনে করি 6, 7, 8, 3 দিন কোনো সরকার ছিল না দেশে। সেই সময়টা ওনার জন্য হয়তো বা আসলে ভালো হতো, কিন্তু উনি যা জানেন আমরা হয়তো তা জানি না। এই যে জানাটা উনি জানেন, ওনার সাথে যারা রিলেটেড তারা জানেন, এবং এটা একটা জিও পলিটিক্সের, বিশ্ব মোড়লদের একটা খেলা বলতে পারেন। বাংলাদেশটাকে 3টা টুকরা করার জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে। ইতিমধ্যেই আপনার নর্থ বেঙ্গলের ওইদিকে অনেকটাই চলে এসছে, আপনার মায়ানমারের এইদিকে বার্মা অ্যাক্ট হওয়ার পরে থেকে যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, শেষে আমাদের জানি না আমাদের ভাগ্যে কী আছে। আমাদের আল্লাহ যদি রহমত করে, এই দেশটার প্রতি আল্লাহর বিশেষ রহমত আছে বলে এত কিছুর পরেও এই দেশটা টিকে আছে। তো সেইখানে আপনার 2007-এ যে 1-11টা হয়েছিল, তখনই কিন্তু -2 ফর্মুলা, মানে -2 না শুধু, ওইখানে -4-এর মতোই ছিল। আপনি দেখেন সেইখানে কিন্তু অলরেডি 3 প্রায় হয়েই গেছে। আপনার শেখ হাসিনা তার বংশধর সহ পালিয়েছে। বংশধর বলতে যারা, তারাও তো এই দেশে আসাটা অনিশ্চিত হয়ে গেছে, অনিশ্চিত। আর আপনার বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছে,
উনার জেদ এবং এই দেশের মানুষকে ভালোবাসা এবং এই দেশের মানুষ ওনাকে ভালোবাসা, এটা হয়তো ওনাকে এবং একজন সেনা প্রধানের স্ত্রী হিসেবে ওনার এই যে জেদটা করেছে, আমি যাব না, আমি আমার এত সন্তান রেখে কোথায় যাব, এটা কিন্তু এই কথাটার ওজনটা কিন্তু অনেক বিশাল ওজন। এবং শুধু উনি মুখ দিয়ে বলেনই নাই, উনি প্রমাণ করে ছেড়েছেন। আজকের বাংলাদেশের ইতিহাস আরও অন্যরকম হতে পারত যদি ওনাকে এই দেশ ছাড়া করতে পারতো, তাহলে উনিও কিন্তু আজকে এই অবস্থায় থাকতে হতো, আসতে পারতেন না। তো এই জায়গা এবং শেখ হাসিনার পরবর্তীতে ক্ষমতায় আসাও সম্ভব ছিল না, তখনই অনেক কিছু ঘটে যেতে পারত। কারণ শেখ হাসিনা তো চলেই গেছিলেন বিদেশে, তার সন্তানরা তো বিদেশেই থাকেন। তো সেই জায়গায় উনি দেশটাকে অনেক বছর, প্রায় 18-20 বছর 19 বছর উনি টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। সেই চেষ্টার এখন উনি এত অসুস্থ, এতটাই অসুস্থ যে উনি চাইলেই শক্তিমান সব কাজ ওনার দ্বারা করা সম্ভব না। আপনার 5টা জেলায় ওনাকে সশরীরে আগে যেমন 64টা জেলায় ইলেকশনের আগে যেতেন, এখন এটা সম্ভব না। ওনাকে নিয়ে সব জায়গায় যাওয়া, সব জায়গায় মানে কোনো জায়গায় তেমন যাওয়া সম্ভব না। তো এখন যিনি রাজনীতি করেন এখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আমরা নিজেরাও বুঝি ওনার আসার কোনো বিকল্প হতে পারে না, বিকল্প নাই। এতদিন যে আপনার অনলাইনে যা করেছেন, ভার্চুয়ালে উনি আছেন, কিন্তু সামনে নির্বাচনটা কিন্তু খুবই খুবই ডেঞ্জারাস মোমেন্ট। দেশের অবস্থা অস্থিতিশীল, দেশে মব একদম প্রত্যেকটা মানুষের হাতে হাতে মব চলে গেছে, অস্ত্রগুলা উদ্ধার হয় নাই, থানা লুটের অস্ত্র উদ্ধার হয় নাই, আপনার ইলিগ্যাল অস্ত্র প্রতিদিনই আসছে বিভিন্ন পথে। তারপরে আপনার প্রশাসনিক যে চরম দুর্বলতা অথবা একপেশে প্রশাসনিক নীতি, এই সব কিছু মিলে আপনার যেটা করার কথা তফসিল ঘোষণার পরে সেটা তফসিলের আগেই হয়ে যাচ্ছে। যেমন ট্রান্সফারগুলো, যেটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপনার এই যে ডিসিএসপিদের, সেগুলো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু হওয়ার কথা না। যে যেভাবে মনে করছে ওইভাবে দেশ পরিচালনা করছে, যেটাই করছে সেটাই বলছে হ্যাঁ আমার ক্ষমতা আছে। অথচ আমরা সারা জীবন দেখেছি অনির্বাচিত কোনো সরকারের ওই ধরনের কোনো ক্ষমতা থাকে না। যারা এর আগে এসেছিল তারাও কিন্তু কারো চেয়ে কম শক্তিশালী ছিল না, বরং অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারাও কিন্তু পারে নাই। বাট আমরা এখন দেখছি আমাদের বিভিন্ন জিনিস বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে। এই সময়টায় একজন তারেক রহমানের বাংলাদেশে উপস্থিত থাকা বিকল্প আর কিছুই হতে পারে না। সেই জায়গায় যে মানুষটা 24 ঘন্টার 18 ঘন্টা বাংলাদেশে রাজনীতি করে, ওই চেয়ারটার মধ্যে বসে থাকে, ওই ছোট্ট ঘরটার মধ্যে বসে থাকে সব মানুষের কথা শোনার জন্য, কথার উত্তর দেওয়ার জন্য, ডিসিশন নেওয়ার জন্য, সেই মানুষটা এইখানে আসলে যে তার অনেক উপকার হবে, এটা তো একজন পাগলও বুঝে। তাহলে উনি কেন আসতে পারছে না? এই প্রশ্নটা আমার আপনার মাধ্যমে এই জাতির কাছে এবং অবশ্যই আমার প্রতিপক্ষের বন্ধুর কাছে। এই প্রশ্ন তো আমিও করেছিলাম, আমি নিজেও করছি, কারণ আমি অনেক দিনের রাজনৈতিক কর্মী, অনেক দিনের। আমার কাছে কোনো সলিউশন নাই, আমার কাছে যে উত্তরটা নাই, আমি আপনাকে সেই উত্তরটা কিভাবে দিব? হয়তো বা এই দেশের কোনো সুশীল জানে, হয়তো বা এই দেশের কোনো রাজনৈতিক কোনো পুরখাওয়া কোনো নেতা জানে, অন্য ডিপার্টমেন্টের অন্য দলের তারা জানে। এটার উত্তরটা আমাদের জানা ভীষণ জরুরি। কেন উনি আসতে পারছেন না? আপনি বলেন যে মানুষটা, আমি আবারও বলছি, 18 ঘন্টা রাজনীতি করে এই দেশ নিয়ে, এই দেশের সামনে ওই চেয়ারটায় বসে থেকে, সেই মানুষটা কেন তাহলে আসবে না? আসতে পারলে। ধন্যবাদ আপনার। ফরিদুল হক, এই বিষয়ে আর কিছু বলবেন? নাহলে আমরা নির্বাচন বিষয়ে যেতে চাই। না, এই বিষয়ে আর কি বলবো, এটা আপা বলেছে, আমিও যথেষ্ট বলেছি। আর ধরেন বলা যায় অনেক কথাই, কিন্তু সব কথা তো আসলে বলাও মুশকিল এখন। ধরেন তবে একটা জাস্ট বলতে পারি, সেটা হচ্ছে যে ওনার উপস্থিতি খুব প্রয়োজনীয়। এটা শুধুমাত্র এখন যেটা হয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে আসলে এই জিনিসটা নতুন করে এসছে। এখন আবার এই বিষয়ে কথা বলতে গেলে ধরেন কিছুটা অন্য অ্যাঙ্গেল থেকে ধরেন সমালোচনা করা হচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো অন্য অ্যাঙ্গেল থেকে করছেও, এটা ঠিক আছে, কিন্তু আমি যে জায়গা থেকে মনে করি সেটা হচ্ছে যে ওনার এটা বেগম খালেদা জিয়ার সুস্থতা অসুস্থতার প্রশ্ন না। মানে বাংলাদেশের ন্যাশনাল পলিটিক্স যেখানে আছে, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যে জার্নির মধ্যে আছে, আগামী আরও 1-2 বছর আমাদের যে জার্নিটা করতে হবে, যেটা করে আমরা আসলে নেক্সট ফেজে যাব, সেখানে ওনার নেতৃত্ব প্রয়োজনীয়। কারণ ওনার এখানে উপস্থিতি মানে হচ্ছে যে ধরেন অনেকগুলো সিচুয়েশনকে ধরেন ইজি করে দিবে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইভেন ধরেন সবচেয়ে বড় যে ব্যাপারটা, বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ এসছে,
হ্যাঁ, বিশেষত চাঁদাবাজি, দখলবাজি এবং এই যে মনোনয়ন দেওয়ার পরে যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমি মোটামুটি মনে করি যে উনি যদি উপস্থিত থাকতেন এইটার 90% আসলে উনি হয়তো বা ইয়ে করতে পারতেন, ট্যাকেল করতে পারতেন। তার মানে হচ্ছে, কারণ বিএনপি ওই ধরনের দল, বিএনপি জিয়া পরিবারের নেতৃত্বে বিএনপি চলে এবং জিয়া পরিবারের কেউ একজন উপস্থিত থাকা পরিস্থিতিকে আপনার ধরেন অন্যরকম করে দেয়। এটা বাস্তবতা, আমাদেরকে এটা মানতে হবে। আমার এটা নিয়ে সমালোচনা থাকতে পারে, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু ওনার এই উপস্থিতিটা ধরেন হয়তোবা এই পরিস্থিতিকে আরও অনেক বেশি কন্ট্রোল করতে এবং অনেক বেশি আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে অনেক বেশি সুগম করতে বলে আমার কাছে মনে হয়। এটা একটা ন্যাশনাল কোশ্চেন। নির্বাচনের তফসিল দেওয়া হচ্ছে হয়তো আগামী 10 দিনের মধ্যে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। নির্বাচনী যারা নির্বাচন করবেন তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেই সাক্ষাৎকার বোর্ডে আপনি ছিলেন, কি কি জিজ্ঞাসা ছিল আপনাদের প্রার্থীদের প্রতি, বা কোন বয়সের মানুষ বা কোন শ্রেণীর মানুষ বেশি এসছে? আচ্ছা, এইটার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো প্রায় 10-12 দিনের মতো আমাদের মনোনয়ন ফরম আমরা ওপেন রেখেছিলাম। তো এর মধ্যে সারা বাংলাদেশের 300 আসনে প্রায় 1,500-এর অধিক আমরা আবেদন পেয়েছি এবং আমরা মোটামুটি প্রথম 3 দিনে বেশিরভাগ প্রার্থীর সাথে আমরা সাক্ষাৎকার মানে অনুষ্ঠান করেছি এবং হচ্ছে যে পরবর্তীতে যারা বাকি রয়ে গেছিল তাদের সাথেও পরবর্তীতে গত কয়েকদিনে করা হয়েছে। এরপরে এখন আসলে এই পর্যায়ে ধরেন প্রাথমিক যাচাই বাছাইটা চলছে। হয়তো আগামী 1-2 দিনের মধ্যে আমরা একটা প্রাথমিক তালিকা প্রকাশ করতে পারবো। তো এইখানে যেটা হয়েছে যে মোটামুটি সব বয়সের মানুষরাই এসছে, কিন্তু প্রধানত তরুণরা এসছে, এটা একটা বড় জায়গা। আর একটা জায়গা যেটা আমি উল্লেখ করতে চাই, এটা খুব সিগনিফিকেন্ট, যে যারা আসলে মনোনয়ন নিয়েছেন মানে কম্পিট করতে চান আগামী ইলেকশনে, তাদের মধ্যে একটা বড় অংশের মানুষ হচ্ছে গিয়ে সাধারণ মানুষ। তাদের ওই রকম কোনো লেগেসি নাই, তারা কোনো বড় ব্যবসায়ী পরিবার থেকে আসে নাই, তারা কোনো বড় রাজনৈতিক পরিবার বিলং করে না, তারা ওইখানে ধরেন ওই রকম বিরাট বড় জোরদার জমিদার ফ্যামিলি বিলং করে না, তারা খুবই সাধারণ মানুষের সন্তান। এইটা আমি কেন বললাম, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতিতে যেটা হয়েছে যে ধরেন আমরা এখানে জমিদারির বিরুদ্ধে লড়াই করছি, জমিদারি উচ্ছেদ হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ধরেন জমিদারি তৈরি হয়েছে। রাজনীতিটা আসলে একটা নির্দিষ্ট গোষ্ঠী শ্রেণীর কাছে আসলে রাজনৈতিক ক্ষমতাটা কুক্ষিগত। সাধারণ মানুষের এখানে আসলে কোনো অংশ নাই। আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান? আমি আবেদন করেছি, আমার পার্টির কাছে আমি আবেদন করেছি। আমার জন্মস্থান যেখানে খুলনা সদর, খুলনা 2 আসন, এটা ওইখান থেকে আমি আবেদন করেছি। যদি পার্টি করে সেটা হয়তো বা পার্টি বিবেচনা করলে তখন আমি নির্বাচন করতে চাই। তো এখানে যে ব্যাপারটা আমি যেটা বললাম, যে বাংলাদেশের এই রাজনীতিতে এবং রাষ্ট্র ক্ষমতায় সাধারণ মানুষের কোনো হিস্সা নেই। তো এই হিস্সাটা আসলে ফিরিয়ে আনা কিংবা এই হিস্সাটা প্রতিষ্ঠা করা হচ্ছে এনসিপির অন্যতম একটা বড়। এনসিপি জোট করার জন্য কোন কোন দলের সাথে, বড় বড় দলের সাথে বা ছোট দলের সাথে, বা কোন কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে বা এগিয়ে আছে কোন জোট? না, এনসিপি আসলে রাজনৈতিক মানে নির্বাচনী জোট করার জন্য আসলে ওই অর্থে কারোর সাথেই ওইভাবে আলাপ করেনি। এনসিপি প্রধানত এই আলাপটা শুরু হয়েছে হচ্ছে জুলাই চার্টারকে সামনে রেখে। জুলাই চার্টারটা আসলে আমরা সবাই যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তখন থেকে আলোচনাটা শুরু হয়েছিল। কিন্তু এই ফেজে এসে যেটা হয়েছে যে আমরা এটা বুঝতে পারতেছি যে নির্বাচনটা ঠিকমতো হওয়া, নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার এসে সরকারের দায়িত্বটা নেওয়া, পাশাপাশি একটা পার্লামেন্ট গঠন হওয়া, ওই পার্লামেন্ট গণভোটের মাধ্যমে একটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও শপথ নেওয়া, নিয়ে জুলাই চার্টারটা বাস্তবায়ন করা এবং চার্টারটা ঠিকমতো বাস্তবায়ন ঠিক প্রক্রিয়ায় হচ্ছে কিনা সেইটা ধরেন সেটা নিশ্চিত করা। এরপরে আসলে বাংলাদেশ একটা নিউ ফেজে স্টার্ট করবে। এই যে সময়টা নির্বাচন থেকে এখন থেকে শুরু করে তফসিল নির্বাচন, আপনার ধরেন গণভোট, নির্বাচন, নতুন সরকার, আপনার ধরেন সংবিধান সংস্কার পরিষদ, পার্লামেন্ট, এই সবটা মিলে জুলাই চার্টার বাস্তবায়ন হওয়া, সংবিধানে এটা ইনকর্পোরেট হওয়া, এই পুরো যে প্রক্রিয়াটা, এই জার্নিটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আসলে যারা নতুন বাংলাদেশের পথে যারা সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে চায়, এইটা একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, এই বিচারটা যাতে আসলে নিশ্চিত থাকে, বিচারটা যাতে চলমান থাকে, এই সব নিয়ে আসলে আমরা বিভিন্ন রাজনৈতিক মহলের সাথে আমাদের একটা আলোচনা আছে, যাতে এইটাকে সামনে রেখে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলো ঠিক করতে পারি, যাতে করে এটা জনগণের পক্ষ থেকে আমরা আদায় করতে কিংবা এটা বাস্তবায়ন করতে নিশ্চিত করতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা। নিরুপর চৌধুরী মনি, নির্বাচনী তফসিল দেয়া হচ্ছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,
মাননীয় প্রধান উপদেষ্টা বারবার কথা বলছেন। নির্বাচনের আগে এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে বদলিগুলো হয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন যখন একক ক্ষমতায় থাকবে তখন তো তাদের ইচ্ছায় আবার এই বদলিগুলো তারা করতে পারবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন, এই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন, জাতীয় নির্বাচন কেমন হবে? ভালো মনে হয় না। যদি নির্বাচন হয়, সম্মানিত দর্শক থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। যদি এই অবস্থায় ইলেকশন হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে একটা এলাকায় একটা দ্বন্দ্ব লাগলে বা একটা মারামারি হলে তারা নির্লিপ্ত থাকে, সেখানে 300 আসনের একদিনে একবারে নির্বাচনে তারা কতটুকু ভূমিকা রাখতে পারবে? তখন তাদের পরিমাণ আরও কম হয়ে যাবে, সবখানে একই অবস্থা হবে। তারা কতটুকু রাখতে পারবে? এবং সরকার এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করেছে? 1.5 বছর তাদেরকে ছেড়ে দিতে পারে না এই সরকার। তাদের ধরেন আগে সরকারের সময় অনেক দোষ ছিল, সেই দোষের বিচার কিছুটা আমাদের ছাত্ররা বা যারা আন্দোলনে ছিল সব অন্য দলরা কিছুটা হয়তো করতে পেরেছিল, হ্যাঁ, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বিচার হয় নাই, এটা আমি বলবো। সেটাও করে নাই। এবং তাদের যে ট্রমাটাইজ থেকে বের করতে হবে, তারা এই দেশের সন্তান, তারা এই দেশে চাকরি করে, তাদের অনেস্টি মধ্যে থাকলে তাদের কিছুই হবে না। তারা অনেস্টিটা অ্যাপ্লাই করলে সেটা কিন্তু সরকার তাদের প্রধানকেই বলতে হবে এবং তাদেরকে সেই আশ্বাস না শুধু প্রমাণ করেও দেখাতে হবে যে আইনের জায়গায় আইন ভীষণভাবে শক্তিশালী। সে তারাই অপরাধ করুক বা ভোটাররাই অপরাধ করুক বা সন্ত্রাসীরাই অপরাধ করুক, সেই জায়গাটায় তাদেরকে জানানো হয় না এখন পর্যন্ত, ওরকম তাদের ট্রমাটাইজ থেকে বের করা হয় নাই। দ্বিতীয়ত, অস্ত্রগুলো সব কার হাতে অস্ত্র আছে? এখানে আমরা 3 জন আছি, আমরা কেউই জানি না। আমার যদি কোনো সেন্টারে কারোর সঙ্গে দ্বন্দ্ব হয়, তর্ক হয় ন্যায় অন্যায় নিয়ে, সেখানে যে আমার প্রতিপক্ষ আমার উপর চড়াও হবে না অস্ত্রসহ, আমি কিভাবে বুঝবো? প্রত্যেকটা মানুষ কিন্তু ভীত থাকবে, সন্ত্রস্ত থাকবে। ভীত অবস্থা থেকে কিন্তু ভালো নির্বাচন কোনো সময়ই হতে পারে না। আর আপনি যেটা বললেন যে আবারও হয়তো বা আসলে কি বলে, তফসিলের পরে ইসির কাছে ক্ষমতা আসলে আবারও হয়তো বা আরেকটা বদলি হবে, এটা কেমন ধরনের কথা যে 1 মাসের মধ্যে 2বার 3বার বদলি হবে? দেশের মধ্যে এমন কোন রায়টটা হলো যে 2 মাসের মধ্যে আপনার 2বার বা 1 মাসের মধ্যে 2বার বদলি হবে? যদি এই বদলি হয় এটাও খারাপ। আবার সেই বদলির মধ্যে যে আপনার লটারি সিস্টেম করা হয়েছে, এটা ভীষণভাবে খারাপ। লটারি দিয়ে তো অন্তত পক্ষে আপনার এই বিসিএস ক্যাডাররা কি, এরা প্রত্যেকেই বিসিএস ক্যাডার, এরা কি লটারি করে পাশ করেছিল? যে লটারি দিয়ে ওরা কোনো আপনার পরীক্ষা দেয় নাই বা এই পর্যন্ত আসছে? একটা ডিসি হওয়ার আগেও কিন্তু তাকে পরীক্ষা দিতে হয় বেশ কয়েকবার, এসপি হওয়ার আগেও তাকে বেশ কয়েকবার পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাগুলোয় কি সে তাকে লটারির মাধ্যমে আনা হয়েছে? এটা যেমন ঠিক কথা। কেউ তো বলতেও পারে এরকম যে এই প্রশাসন যদি লটারির মাধ্যমে চলে, তাহলে ইলেকশন লটারির মাধ্যমে দিলে ক্ষতি কিসের? ইলেকশনটাও লটারির মাধ্যমে হোক, তাহলে তো হাজার হাজার কোটি টাকা বেঁচে যায় দেশের। যেহেতু ইলেকশনটা আপনার ওইভাবে লেভেল প্লেয়িং ফিল্ড আমরা দেখতে পাচ্ছি না, ওইভাবে আপ অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই যে আওয়ামী লীগের সাথে থাকা 14 দল নির্বাচন করতে পারবে কিনা। হাতে সময় ভীষণ কম। তাহলে তাদের উপর যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে তো অবশ্যই তারা নির্বাচন করবে। এখন তারা যে নির্বাচন করবে, আবার এই গণঅভ্যুত্থানের পক্ষের অনেক শক্তি তাদের বিপক্ষে নেমে যাবে, তাতে কি হবে? দেশের অবস্থা কিন্তু ভালো কিছু হবে না। ইলেকশনকে সামনে রেখে এই ধরনের আন্দোলনগুলোতে যাওয়া, যাদের উপায় নেই, যারা এটা মনে করে তারা আন্দোলনে যাবে, আবার যাদের তাদেরও উপায় নেই, তাদের ইলেকশন করবে। রাজনীতি করার একটা তো কঠিন বা বড় ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে নির্বাচন করা, সেখানে তারা কেন করবে না? তো তারা যদি নির্বাচন করে, আবার যদি নির্বাচনের এগেইনস্টে যদি, যেমন ধরেন জামাত আজকে মিটিং করেছে, জনসভা করেছে রাজশাহী ডিপার্টমেন্টে যে বিভাগে, সেইখানে কিন্তু জামাত বলেছে যে 14 দলের কেউই নির্বাচন করতে পারবে না, কাল করছে। হ্যাঁ, সেখানে একই কথা বলবে, কারণ একটা জায়গায় যে কথা বলবে ওইটাই তো সব জায়গায় প্রতিধ্বনিত করবে। তো সেই জায়গায় তারা যদি বলে থাকে, এবং এটা সরকারকেই সমাধান করতে হবে। সরকার কিন্তু এখনো চুপ, যেহেতু নির্বাহী আদেশে আপনার আওয়ামী লীগকে স্থগিত করেছে অথবা নিষিদ্ধ করেছে, সরকার এইখানেও স্পষ্ট না নিষিদ্ধ করেছে না স্থগিত করেছে, দুইটা শব্দই সরকার তার সময় মতো তার যেটুকু যখন লাগে ওইটুকু ব্যবহার করে। তো এটা তো দেশের জন্য ভালো না, দলের জন্য ভালো না, রাজনীতিবিদদের জন্য ভালো না, নির্বাচনের জন্য ভালো না। তাহলে এই জায়গাটা থেকে সরকার কি বোঝাতে চাচ্ছে? সরকার মুখ দিয়ে প্রত্যয় যোগ করছে নির্বাচন হবেই, ফেব্রুয়ারির মধ্যে হবেই, কিন্তু ফেব্রুয়ারি আসতে আর 2.5 মাসও নাই।
তাহলে সরকার সেই 2.5 মাসের মধ্যে সরকার কি কি করবে এটা আমাদের জানার খুবই খুবই আমরা মনে করি ইম্পর্টেন্ট। ধন্যবাদ। সরকার কিন্তু তার নিজের জায়গাটা ক্লিয়ার ধন্যবাদ। করছে না। ধন্যবাদ। আমরা শেষ করব ফরিদুল হক। অনেকগুলো কথা বললেন, নির্বাচনের আগে, নির্বাচনের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিছু বিষয়ে সিদ্ধান্তর ব্যাপার আছে, আপনি কি দেখেন? না, এটা ঠিক আছে যে ধরেন অনেকগুলো কি বলে যে অনেকগুলো পরিস্থিতি আছে, কিন্তু সরকার নির্বাচন করার ব্যাপারে সরকারের যে মনোভাব দেখা গেছে তাতে আমার কাছে মনে হয় না যে সরকারের কোনো ধরনের এখানে দূরভিসন্ধি আছে, আমি অন্তত আপাতত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা ঠিক, আইন শৃঙ্খলা মানে কি বলে রক্ষায় সরকার খুব ভালো ভূমিকা নিতে পারতেছে না। এবং আমি যেটা বুঝি যে যেই পর্যায় থেকে আমরা গণঅভ্যুত্থানের পরে এখানে এসছি, এইখানে সরকারের একার পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব না। এটা প্রধানত সরকারের সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর নিজেদের সাথে নিজেদের এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা কি বলে যে এক ধরনের চুক্তি হইতে হবে যে আমাদের সবাই মিলে এই নির্বাচনটা করতে হবে। কারণ নির্বাচনটা যদি ভালোভাবে না হয় বাংলাদেশ এর পরের ফেজে যেতে পারবে না, এবং এর পরের ফেজে না যেতে পারলে বাংলাদেশের জন্য একটা বড় দুর্ভোগ তৈরি হতে পারে। তো সেই দুর্ভোগের প্রধান শিকার হবে হচ্ছে রাজনৈতিক দলগুলো। অতএব রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে যে এই সবাই মিলে যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, ভালো নির্বাচন করতে আমরা কিছু ফেয়ার প্লের রুলস সেট করতে পারি, আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারি, এবং এমন একটা নির্বাচন যাতে করতে পারি যাতে করে আমরা সবাই মিলে আসলে নেক্সট ফেজটাতে বাংলাদেশে প্রবেশ করতে পারি। বাংলাদেশ কিন্তু একটা জায়গায় স্টাক হয়ে যাবে না হলে। সো এইটা আসলে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর প্রধানত একটা দায়িত্ব। সরকারকে এবং এইখানে একটা ক্যাটালিস্ট এবং রেফারির ভূমিকা নিতে হবে। হ্যাঁ, সরকারকেও রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ ওপেন করে আপনার রেগুলার ডায়ালগের মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন ডায়ালগ করেছে, এই ডায়ালগ আরও হতে হবে। এবং সরকারকে নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন পরিচালনা এবং নির্বাচনের সময় যে সমস্ত সংকট, যেমন আপা যে কথাগুলো বললেন, এগুলো অনেকগুলো কনসার্ন আছে, তাহলে আসলে বিএনপির সাথে সরকারকে বসতে হবে। আমাদের যদি এরকম কনসার্ন থাকে সরকারকে বসতে হবে, এটা সবাইকে নিয়েও বসতে পারে যে কিভাবে আসলে নির্বাচনটা আমরা মানে একটা ফেয়ার রুলে এবং একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে আমরা নির্বাচনটা অনুষ্ঠিত করতে পারি। অতএব ওইটা আসলে সরকারকে এই জায়গায় ভূমিকাটা নিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। আমাদের সবাই মিলে এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে হবে। এটা আসলে কারোর একক ব্যাপার না, সরকারের যেমন একক ব্যাপার না, ধন্যবাদ। কোনো বিশেষ রাজনৈতিক দলের চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।